আহ, গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। প্রফিট লসের কোশ্চেন আলোচনা করছি। প্রথম পার্টে মোট 9টা কোশ্চেন ছিল, তারও আগে বেসিক কনসেপ্টের ভিডিও ছিল, সুতরাং সেগুলো আগে দেখো, তারপর এই পার্টের অংশ দেখতে শুরু করো। ভাষাগত কারণে এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেনের মধ্যেই পড়ে, তো সেই কারণে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। দেখো, কলম বিক্রি করে মোহনের লাভ যদি বিক্রয় মূল্যের 20% হয়, এতক্ষণ পর্যন্ত আমরা যে লাভের পার্সেন্টেজের কথা পড়েছিলাম, সেগুলো কিন্তু ক্রয় মূল্যের ভিত্তিতে আমরা হিসাব করছিলাম বা বের করছিলাম বা বলে দেওয়া ছিল। এক্ষেত্রে কোশ্চেনেই বলে দেওয়া হচ্ছে যে লাভের পার্সেন্টেজটা বিক্রয় মূল্যের 20%। তার মানে হচ্ছে এইটা যে যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তবে লাভ কত হবে? তবে লাভ হবে 20 টাকা। লাভ 20 টাকা। তার মানে কোনো একটা জিনিস তুমি ধরো 100 টাকায় বিক্রি করেছো, সেটা বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে। তাহলে তোমার মনে সঙ্গে সঙ্গে কি জিনিস আসছে? যে জিনিসটার কেনা দাম কত ছিল? নিশ্চয়ই 100 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, তার মানে 100 টাকার কমে কেনা ছিল। সুতরাং এক্ষেত্রে আমরা কি করব, যে ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য সমান কি হবে না, 100 মাইনাস 20 মানে হবে কত? 80। ঠিক আছে, 80। এবার বলেছি যে প্রকৃত লাভের শতাংশ কত, মানে প্রকৃত লাভের হার কত, লাভের পার্সেন্টেজ কত বের করতে হবে। দেখো, তো প্রথম যে লাভের কথা বলা ছিল সেইটা বিক্রয় মূল্যের উপরে বলা ছিল। এখন প্রকৃত লাভ বলতে বলা হচ্ছে, তার মানে কি না, এখন আমাদেরকে লাভের হার বের করতে হবে ক্রয় মূল্যের ভিত্তিতে। সুতরাং প্রকৃত লাভের পার্সেন্টেজ প্রকৃত লাভের পার্সেন্টেজ কি হবে? 20 টাকা লাভ, ক্রয় মূল্য 80 টাকা, ইন্টু 100%। কাটাকাটি করব, এটা হবে 4, 4 দিয়ে কাটলে এটা হবে 25, তার মানে কি হচ্ছে 25%। অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন অনুসারে, কোশ্চেনের ভাষার কারণে আমরা সেলিং প্রাইসকে 100 ধরতে বাধ্য, বিক্রয় মূল্যকে আমরা 100 ধরতে বাধ্য। এই কথাটা মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন কি আছে দেখি চলো। এক্ষেত্রেও বলা হচ্ছে যে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের ভিত্তিতে ক্ষতির হিসাব করা হয় 25%। যেহেতু বিক্রয় মূল্যের ভিত্তিতে বলা হচ্ছে, সেই জন্য বিক্রয় মূল্যকে আমাদের 100 ধরতে বাধ্য। আবারও বলছি, কোশ্চেনে যেভাবে দেওয়া আছে সেই কারণে বিক্রয় মূল্যকে 100 ধরতে আমরা বাধ্য। বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 100 হয়, তবে ক্ষতি কত না, ক্ষতি 25 টাকা বলা আছে। ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগবে, তাহলে ক্রয় মূল্য কত? দুবার ভাবো, তাড়াহুড়ো করবে না। কোনো একটা জিনিস 100 টাকায় বিক্রি করার ফলে 25 টাকা ক্ষতি হয়ে গেল, তার মানে নিশ্চয়ই জিনিসটা 100 টাকার থেকে বেশি দামে কেনা ছিল, সেই জন্য ক্ষতি হবে। যদি 100-র কম দামে কেনা হতো, তাহলে নিশ্চয়ই ক্ষতি হতো না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ক্রয় মূল্য সমান 100 প্লাস 25 মানে 125 করব। ঠিক আছে, 125 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য। এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুললি একবার নিজেরা বাস্তবসম্মতভাবে ভাবার চেষ্টা করো। এবার বলেছে যে খরচ মূল্যের উপর, মানে ক্রয় মূল্যের ভিত্তিতে যদি আমরা ক্ষতির পার্সেন্টেজ করি, তাহলে কি হবে? অতএব প্রকৃত ক্ষতির ক্ষতির পার্সেন্টেজ কি হবে না, 25 বাই ক্রয় মূল্য 125 ইন্টু 100%।
এটা কাটলে হবে নিচে হবে 25, নিচে হবে 5, 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে কত 20। তাহলে প্রকৃত ক্ষতির পার্সেন্টেজ কত হবে 20%, মানে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। এই দুটো প্রশ্ন কিন্তু ভাষাগত কারণে একটু ক্রিটিক্যাল কোশ্চেনের মধ্যেই পড়ে। আবারও বলছি, কোশ্চেনের ডিরেকশন অনুসারে যেটার ভিত্তিতে বলা থাকবে, যেটার ভিত্তিতে লাভ বলা থাকুক, ক্রয় মূল্যের ভিত্তিতে যদি লাভ বা ক্ষতি বলা থাকে তাহলে ক্রয় মূল্যকে 100 ধরবো। বিক্রয় মূল্যের ভিত্তিতে যদি লাভ বা ক্ষতি কিছু বলা থাকে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যকে 100 ধরতে বাধ্য। এই কথাটা মাথায় রাখো, তাহলে কিন্তু এই কোশ্চেন আর ভুল হবে না। পরের কোশ্চেন দেখো, বলেছে কোশ্চেনের টাইপ চেঞ্জ হচ্ছে একটু। দেখো, 18টি কলমের মূল্য, এখানে মূল্য বলতে ক্রয় মূল্য বোঝাচ্ছে, 18টি কলমের ক্রয় মূল্য 12টি কলমের বিক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তাহলে আমি এক্স টেক্স ধরছি না, আমি সহজ কথা সহজভাবেই লিখছি। দেখো যে 18টি ক্রয় মূল্য সমান সমান কি হচ্ছে না 12টির বিক্রয় মূল্য। সুতরাং আমি যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত করি, তাহলে এদিকে তো উপরে 12 ছিল, এই 12 থেকে যাবে, ওই দিকেই থেকে যাবে। 18 কি হবে, এদিক থেকে নিচে চলে যাবে, যেহেতু 18 সাইড চেঞ্জ করছে, বাম দিক থেকে ডান দিকে আসছে, তাহলে 18 কি হয়ে যাবে, নিচে নেমে যাবে। তো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে, দেখো 6 দিয়ে কাটলে 2/3 হবে, 2/3। তার মানে বোঝাচ্ছে যে যদি ক্রয় মূল্য 2 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 3 টাকা। তুমি কোনো একটা জিনিস 2 টাকা দিয়ে কিনে 3 টাকায় বিক্রি করছো, সুতরাং লাভ কত হবে, লাভ সমান হবে যে 3 - 2 মানে 1 হবে। এবার যদি লাভের পার্সেন্টেজ করি, নিচে কি করব, নিচে ক্রয় মূল্য করতে হবে। ভালো করে বারবার প্রফিট লসের এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্ট। লাভের হার বা ক্ষতির হার বের করতে গেলে আমাদেরকে নিচে ক্রয় মূল্য রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য বলতে 2 বোঝাচ্ছে, তাহলে 1/2 ইন্টু 100%, এটা কাটাকাটি করলে আমরা 50% পাবো। অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার, অপশান সি হবে অ্যান্সার। পরের কোশ্চেনে দেখি চলো, যে অনিল 6টি দ্রব্য 8 টাকায় কিনেছিল এবং সেগুলো 10টি 12 টাকায় বিক্রি করেছিল। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আবার আগের কোশ্চেনের থেকে একটু আলাদা। অনিল 6টি দ্রব্য কিনেছিল 8 টাকা, তাহলে আমি দ্রব্যের সংখ্যা একটা লিখছি এবং টাকা একটা লিখছি। আমি কোনো শর্টকাটে যাচ্ছি না, এই কোশ্চেনের শর্টকাট হয়, বাট কোনো শর্টকাটে যাওয়ার আগে বেসিক কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, যাতে শর্টকাটে কোথাও ডাউট হলেও কোশ্চেন সলভ করতে পারো। সংখ্যা কিনেছিল 6টি, বিক্রি করেছিল, কিনেছিল কত টাকায় না 6টা কিনেছিল 8 টাকায়, আর এগুলো হচ্ছে ক্রয়ের সময়, ক্রয় করার সময়। ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি একটা রেট বোঝাচ্ছে যে এই রেটে কিনেছিল, 6টার দাম 8 টাকা, এই রেটে কিনেছিল। আবার যখন বিক্রি করার সময়, বিক্রি বিক্রি করার সময় আমরা যদি সংখ্যা এবং টাকা দেখি তাহলে কি করব না, বলছে 10টি বিক্রি করেছে 12 টাকায়, এইভাবে বিক্রি করেছে 10টি 12 টাকায়। ঠিক আছে, দেখো তোমার যদি এরকম মনে হয় যে 6টা কিনবে, 6টা কিনে 10টা বিক্রি করবে কোথার থেকে, তো ওই জন্যই এটা অ্যাকচুয়ালি রেট বোঝাচ্ছে। এবার আমাদের একটা কাজ কি করতে হবে, হিসাবের সুবিধা হয়, এই যে সংখ্যায় 6 বলা আছে এবং 10 বলা আছে,
এইটার হিসাবের সুবিধা হয় এরকম একটা সংখ্যা আমরা ধরে নেব। তো 6 এবং 10-এর যদি লসাগু করি, 6 এবং 10-এর লসাগুর কথা বলি, ঠিক আছে? লসাগু করলে কি হবে? 30 হবে। 30 আমরা ধরে নিই কেনার সময় 30টা কিনেছিল এবং বিক্রি করার সময়ও 30টা বিক্রি করবে। এবার ভাবো, 6টার দাম যদি 8 টাকা হয় তাহলে 30টার দাম কত হবে? না, এদিকে আমরা দেখতে পাচ্ছি 5 গুণ, তাহলে এদিকেও আমরা 5 গুণ করব, কি হবে? না 40 টাকা হবে। অর্থাৎ এই 40 টাকা কি বুঝাবে? না ক্রয় মূল্য বুঝাবে। এই 40 টাকা ক্রয় মূল্য বোঝাবে। একইভাবে আমরা বিক্রয়ের সময়ের কথা ভাবি, তো 10টার দাম যদি 12 টাকা হয় তাহলে 30টার বিক্রয় মূল্য কত হবে? না এদিক থেকে দেখলে আমরা 3 দিয়ে গুণ দেখতে পাচ্ছি, তাহলে এদিকেও আমরা কি করব? 3 দিয়ে গুণ করব, তার মানে হয়ে যাবে তোমার 12 3 36, ঠিক আছে? আচ্ছা, আমি এভাবে করছি, যদি তোমাদের কারো ডাউট হয় তাহলে সে এরকম করবে যে 10টার দাম 12 টাকা, তাহলে একটির দাম হবে 12/10, 30টার দাম কত হবে? না ইন্টু 30, ঠিক আছে? এভাবেই করতে পারো। দেখো 10 এবং 30 কাটলে হবে 3, 12 3 36 পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 36 কি হলো? এই 36 হচ্ছে বিক্রয় মূল্যকে বোঝাবে। দেখো, এবার ডিসিশন নিতে হবে নিজেদেরকে। 40 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, 30টা কিনেছিল 40 টাকা দিয়ে, আর বিক্রি করে কি হলো? সে 36 টাকা পাচ্ছে। সুতরাং বিক্রি করে মানে সেলিং প্রাইসটা, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হয়ে গেল। সুতরাং ডিসিশন আমাদেরকে কি নিতে হবে? না অবশ্যই অবশ্যই ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি কত হবে? কিনেছিল 40 টাকা দিয়ে, বিক্রি করে পেল 36 টাকা, তার মানে কত? 4 টাকা তার ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতির পার্সেন্টেজ বললে কি করব? আবারও তোমাদের সেই ডাউট হতে পারে, 4-এর নিচে 40 করব না 36 করব। কনসেপ্ট আমাদের কি বলছে? না ক্ষতির হার, ক্ষতির পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজ হিসাব করব আমরা ক্রয় মূল্যের উপরে। সুতরাং 4/40 ইন্টু 100%, এটা হিসাব করলে নিচে হবে 10, কাটলে হবে 10, সব মিলে আমরা পাবো 10%। দেখো, গেইন মানে হচ্ছে প্রফিট, তো প্রফিটের কোনো চান্স নেই। লস হয়েছে 8%, হয়নি 10% লস, অর্থাৎ অপশান এ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? আবারও বলছি, এর শর্টকাট হয়, বাট আমি যেভাবে দেখিয়ে দিলাম এতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু এ নিয়ে কোনো ডাউট হবে না। এবং আমরা আমাদের পছন্দসই একটা সংখ্যা ধরে নেব। তোমরা কেউ এক ধরার চেষ্টা করতে পারো যে একটি কিনেছিল, একটির ক্রয় মূল্য কত, একটির বিক্রয় মূল্য কত, সেটাও করতে যাবে না, তাতে কিন্তু ক্যালকুলেশনে জটিলতা চলে আসবে, ঠিক আছে? তো এভাবেই তোমাকে কেনার সময় এবং বিক্রি করার সময় রেটে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার ভিত্তিতে আমরা একটা সংখ্যার পরিমাণ ধরব। যেমন এক্ষেত্রে 6 এবং 10-এর লসাগু করে একটা সংখ্যা ধরলাম। আমরা কিন্তু টাকার হিসাবে সংখ্যা ধরিনি। ভালো করে কথাটা মনে রাখো যে টাকা 8 টাকা এবং 12 টাকা ছিল, তার ভিত্তিতে কিন্তু আমরা কোনো ধরিনি। কোয়ান্টিটি কটা ছিল, সংখ্যার পরিমাণ কটা, কটা কটা কত টাকায় কিনেছিল, কটা কিনেছিল, তার ভিত্তিতে আমরা 30 সংখ্যাটা ধরছি, যেটা আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে দেখি, চলো। দেখো কি আছে। একজন ডিলার তার পণ্য বিক্রি করার সময় দাবি করছেন যে তার সরি, একজন ডিলার সে দাবি করছে যে ক্রয় মূল্যে বিক্রি করে দিচ্ছে, কিন্তু কি করছে না 1 কেজির জায়গায় সে 900 গ্রাম দিচ্ছে, তাহলে তার লাভের হার কি হবে? এই কোশ্চেন কিন্তু খুবই ব্র্যান্ডেড কোশ্চেন, একদম
এর উত্তর মুখস্থ রেখে দেবে। এবং আমার তো মনে হচ্ছে আমি বোধহয় প্রশ্নে দেখতে পাচ্ছি যে এই কোশ্চেনটাই আছে। ঠিক আছে, সুতরাং এতটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আবারও বলছি, সিরিয়াসলি কোশ্চেনটার উত্তর মুখস্থ করে রেখে দাও। খুবই সহজ কোশ্চেন। একজন দোকানদার সে বলছে যে আমি জিনিসটা যে দামে কিনেছিলাম সেই দামেই বিক্রি করে দিচ্ছি, কিন্তু এদিকে কি করছে, ওজনে 1 কেজির জায়গায় এক কেজির পরিবর্তে সে দিচ্ছে 900 গ্রাম। ঠিক আছে, খুব সিম্পল কথা, সে 900 গ্রাম দিয়ে কি করছে, 1 কেজিরই দাম নিচ্ছে। তাহলে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, আর দাম নিচ্ছে, ওজনে দিচ্ছে 900 গ্রাম, তার মানে সে কত গ্রাম কম দিচ্ছে, না কম দিচ্ছে 100 গ্রাম। তাহলে সে 900 গ্রাম জিনিস বিক্রি করতে পারলেই কি করছে, না 100 গ্রামের দাম লাভ করছে। সুতরাং তার লাভের পার্সেন্টেজ হয়ে যাবে কি, না 100 গ্রাম লাভ করছে প্রতি 900 গ্রামে, পার্সেন্টেজ হিসাবে কি হবে, তো এটা কাটলে নিচে 9 হবে, 100/9, 100/9 মানে হবে 11.9%। অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। ক্লিয়ার? এতে আর বেশি কিছু করার নেই। এবং আবারও বলছি, এটা এতটাই বিখ্যাত প্রশ্ন, পারলে এর উত্তর মুখস্থর মধ্যে রেখে দাও, মানে যাতে 0 সেকেন্ডে কোশ্চেন সলভ করতে পারো। আচ্ছা, এবার আমাদের কোশ্চেন আবার একটু বদল হচ্ছে। দেখো, যদি কোনো বই যার চিহ্নিত মূল্য 90 টাকা ও 76-এ বিক্রি হয়, তবে শতাংশে ছাড় সন্ধান করুন। কোনো একটা বই কিনতে গেছো, সেই বইটার গায়ে দাম লেখা আছে 90 টাকা, সেটা তুমি কিনলে কত টাকা দিয়ে, 76 টাকা দিয়ে। তোমাকে ছাড়ের মানে যেটাকে আমরা ডিসকাউন্ট বলি বা কমিশন বলি, সেই পার্সেন্টেজ বের করতে হবে। এক্ষেত্রে বেসিক কনসেপ্ট আমি তো আলোচনা করেইছিলাম বেসিক ভিডিওতে। সেখানে কি বলেছিলাম, যে যখন আমরা ডিসকাউন্ট হিসাব করব, সেটার ভিত্তি কিন্তু মার্ক প্রাইস হবে, মুদ্রিত মূল্য হয়। যে দামটা বইয়ের লেখা আছে তার ভিত্তিতে আমাদেরকে ডিসকাউন্টের পার্সেন্টেজ হিসাব করতে হবে। তাহলে এক্ষেত্রে মুদ্রিত মূল্য আমরা কত দেখতে পাচ্ছি, মুদ্রিত মূল্য দিয়েছে কত, না 90 টাকা দেওয়া আছে। এবং বিক্রয় মূল্য কত, না বিক্রয় মূল্য দেওয়া আছে 24 টাকা। ঠিক আছে, সুতরাং আমরা ছাড় কত পেলাম, আমরা ছাড়, যেটাকে ইংরেজিতে ডিসকাউন্ট বলা হচ্ছে। ঠিক আছে, ছাড় কত হবে, না 90 - 76, এটা বিয়োগ করলে আমরা 24 পাবো, বিয়োগ করলে আমরা 24 টাকা ছাড় পাবো। তাহলে ছাড়ের পার্সেন্টেজ কি হবে, ছাড়ের পার্সেন্টেজ, এই 24 টাকা আমরা পাচ্ছি কত টাকা, আবারও বলছি, ডিসকাউন্ট হিসাব করার ভিত্তি হচ্ছে মার্ক প্রাইস বা মুদ্রিত মূল্য। এক্ষেত্রে মুদ্রিত মূল্য কত, 90 টাকা। তাহলে 24/90 ইন্টু 100%। একটা শূন্য কাটো, 3 দিয়ে যদি কাটো এটা হবে 3, 3 দিয়ে কাটলে হবে 8, আর কিছু কাটাকাটি যাবে না, সুতরাং 80/3 হিসাব করলে আমরা কত পাবো, সরি এটা বিয়োগে ভুল হলো, 90 থেকে 76 গেলে আমরা 24 পাবো না, এটা হবে 14, বিয়োগ করলে আমরা 14 পাবো। সুতরাং 14 এই কাটাকাটিটা আমাদের আবার করতে হবে। চলো, 14/90 ইন্টু 100%। আচ্ছা, দেখো এক্ষেত্রে কিন্তু কাটাকাটির কোনো সুযোগ তো নেই, শূন্য একটা কাটলো, 14 আর 10-এ গুণ করে দিই কত হবে, 140/9। তো 9 × 1 = 9,
ধর ভাগ করে দিচ্ছি আমি, 140কে 9 দিয়ে আমি ভাগ করছি। 9 একে 9, 5 শূন্য, 9 5-এ হবে 45। একটু অপশানে দেখে নিই। দেখো 15-র পরে একটি 15 আরও তো কিছু যাবে, দশমিক দিয়ে আরও কিছু যাবে, বাট সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 13 হবে না, 14 হচ্ছে না, 14 হচ্ছে না, তার মানে অপশান সি হয়ে যাবে। দেখো এক্ষেত্রে যখনই ক্যালকুলেশনের একটু ভারী মনে হচ্ছে তখনই অপশানের নিশ্চিতভাবে সাহায্য নেবে। এক্ষেত্রে আমার আর ভাগ করতে যাওয়ার কোনো দরকার নেই, যে 15-র পরে দশমিক দিয়ে কত হবে সেইটা দেখতে যাওয়ার দরকারই নেই, কারণ পূর্ণ সংখ্যায় 15 একটাই মাত্র অপশানে আছে। সুতরাং ভাগ আমি এখানে ছেড়ে দিতে পারি, অপশান সি কে অ্যান্সার করব, অপশান সি অ্যান্সার করব 15.56। ঠিক আছে, কোনো একটা কোশ্চেন ক্যালকুলেশন কতটুকু করার দরকার সেটা অপশান থেকেই অনেকটা আমরা বুঝতে পেরে যাব, সেই সুবিধাটা কিন্তু নিতে হবে। দেখো পরের কোশ্চেন বলা হচ্ছে যে যদি 10% এবং 12% পরপর দুটি ছাড় দেওয়া হয় তবে প্রদত্ত মোট ছাড়ের শতাংশটি সন্ধান করুন। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হয়, আমরা পার্সেন্টেজে একটা ফর্মুলা দেখেছিলাম, যে পার্সেন্টেজে একটা ফর্মুলা দেখেছিলাম এরকম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। সেই ফর্মুলাটারই একটা অন্য রূপ, যে সাকসেসিভ ডিসকাউন্ট পরপর ছাড়ের ক্ষেত্রে যখন এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব, পরপর ছাড়ের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। আমরা এই ফর্মুলাটা হিসাব করে দিতে পারি। এই অনুসারে যদি করি তাহলে কি হবে না, প্রথমে 10%, তারপর 12%, তাহলে 10 প্লাস 12 মাইনাস 10 ইন্টু 12 বাই 100, এইটা আমরা হিসাব করব। এটা হিসাব করলে দেখো তোমার এখান থেকে আমরা কি পাচ্ছি, 12 10 22 পাচ্ছি, মাইনাস এটা 1.2 হয়ে যাবে, এটা 1.2 হয়ে যাবে। সুতরাং 0.8 20.8 20.8 অপশান বিতে আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা গেল ফর্মুলার কথাবার্তা, বাট একদম একদম বেসিক কনসেপ্ট হিসাবে আমরা বুঝে নিই পরপর ছাড় বলতে ঠিক কী বোঝাচ্ছে। তো কোনো একটা জিনিসের ধরে নাও মুদ্রিত মূল্য, ধরে নাও মুদ্রিত মূল্য, যেটাকে ইংরেজিতে আমরা মার্ক প্রাইস বলছি, মার্কড প্রাইস, মুদ্রিত মূল্য, সহজ কথায় প্র্যাকটিক্যালি যেটাকে আমরা এমআরপি বলি, সেই জিনিসটা যদি 100 হয় তাহলে প্রথমবার কি হবে, প্রথমবার এই যে দেখো 12% এবং 10% আছে, তো আমরা 12%-এর হিসাবটা আগে করে নিই। 100 টাকার 12% মানে হচ্ছে 12 টাকা আমরা ছাড় পাবো, 12 টাকা ছাড়, তাহলে দাম চলে আসবে কত না, 100-এর থেকে 12 মাইনাস করে দাও, দাম চলে আসবে 88-এ। ঠিক আছে, এবার দ্বিতীয় ছাড় হিসাবে আমরা 10%টাকে নিই। 10% হলে কি হবে, 88 টাকা 10% মানে হবে 8.8। 88 টাকার 10%, 88 টাকার 88 টাকার 10%, এইটা যখন হিসাব করব পাবো আমরা 8.8। তাহলে দু দফায় দুবারে মিলে আমরা মোট কত ছাড় পাবো, প্রথমবারে 12, দ্বিতীয়বারে 8.8, সব মিলিয়ে কত হবে 20.8। 100 টাকা যেহেতু এমআরপি ধরেছিলাম, তাহলে 20 টাকা 80 পয়সা আমরা দুবারে মিলে ছাড় পাবো। আমরা এভাবেও করে নিতে পারি, অথবা কারো যদি ফর্মুলা মুখস্থ করার ইচ্ছা হয় সে এই ফর্মুলাটা মুখস্থ করবে। সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এইটা মুখস্থ রাখতে হবে। পরের কোশ্চেন দেখো, এক্ষেত্রে পরপর তিনটে ছাড়ের কথা বলা হয়েছে, পরপর তিনটে ছাড়ের কথা বলা হচ্ছে,
আমি আগের যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলা দিয়ে দুবার সলভ করতে পারো, আদারওয়াইজ আমার মতে 100 দিয়ে সলভ করে দাও, তাহলেই বেশি সুবিধা হবে। দেখো, প্রথমে হচ্ছে 100 দিয়ে শুরু করব। 100টা আমরা ওই মার্ক প্রাইস ধরছি। প্রথমে 20% নিই। প্রথমে 20%, তার মানে কিন্তু 100 টাকার 20% মানে 20 টাকা ছাড় পেলাম। তাহলে জিনিসের দাম কত চলে আসলো? 80-তে চলে আসলো। এবার দ্বিতীয় যে ছাড় হবে সেটা কিন্তু এই 80-র উপরে হবে, সেটা কিন্তু 100-র উপরে হবে না। সেই জন্যই ধারাবাহিক ছাড় বলা হচ্ছে। তাহলে 80 টাকার উপর 30%, 80 টাকার 30% মানে কত হবে? এটা মেন্টালি হিসাব করতে পারবে, এটা হচ্ছে 24 টাকা ছাড় হবে। 80 টাকায় মোট ছাড় পাওয়া যাবে কত? 24 টাকা ছাড় পাওয়া গেল। এবার জিনিসের দাম তাহলে কতই চলে আসবে? না, 80 থেকে 24 মাইনাস করে দাও, এটা হয়ে যাবে 56। 56-র উপরে 40%, এইটা একটু ক্যালকুলেশনের জন্য ভারী পড়বে, বাট করতে তো হবেই। 56 ইন্টু 40/100, আমি এটা মেন্টালি হিসাব করে দিচ্ছি। দেখো, 56-র যদি 10% হতো তাহলে কত হতো? 5 টাকা 60 পয়সা হতো। এটা আমরা ভার্বেলি হিসাব করতে পারি। তাহলে 40% কত হবে? না, 40% হবে, এটা ইন্টু 4 করবো আমরা। তাহলে এটা হয়ে যাবে 20, 22 টাকা 40 পয়সা আমরা ছাড় পাবো। এই হিসাবটা নিজেরা করে দেখো, এক্ষেত্রে আমরা 22 টাকা 40 পয়সা ছাড় পাবো। তাহলে 3 বারে মিলে মোট কত হলো? 3 বারে মিলে মোট ছাড় হলো 20 প্লাস 24 প্লাস 22.40, 22.40। দেখো, 20 আর 24-এ 44, 44 আর 22-এ হবে 66, 66.40, তার মানে অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা 66.40, অপশান ডি হলো 4। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট বা বাংলায় ধারাবাহিক ছাড় কিংবা পরপর ছাড়, সেটা কি হবে? প্রথমবার ছাড় দেওয়ার পরে যে দাম আসলো সেই দামের উপরে দ্বিতীয়বার ছাড়, তারপরে যে দাম হলো তার উপরে আবার তৃতীয় ছাড়, এভাবেই পাওয়া যাবে। ঠিক আছে, প্রথম দামের উপরে কিন্তু বারবার ছাড় না, প্রথম দামটার উপরে একবারই ছাড়। চলো, পরের কোশ্চেন কি আছে সেটা আমরা দেখি। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এটি আর.এস. আগরওয়াল থেকে নেওয়া এবং আমার মতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার পারপাসে। বলা হচ্ছে যে একটি দ্রব্যের মূল্য চিহ্নিত মূল্যের 64%, চিহ্নিত মূল্যের 64%, মানে হচ্ছে যে যদি আমি মার্ক প্রাইসকে 100 টাকা ধরি তাহলে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে কত? না, 100 মাইনাস না, ক্রয় মূল্য হবে 64 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য হবে 64 টাকা। 100 টাকার 64% মানে 64 টাকা। এবার বলা হচ্ছে যে 12% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করা হলো। তাহলে ছাড় 12%, ছাড় সবসময় কিসে হবে? মার্ক প্রাইসের উপরে হবে, মুদ্রিত মূল্যের উপরে হবে। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? না, বিক্রয় মূল্য হয়ে যাবে 100 টাকা দাম লেখা ছিল, তার থেকে 12 টাকা ছাড় দেওয়া হলো, সুতরাং দাম চলে আসবে কোথায়? না, 88 টাকায় বিক্রয় মূল্য চলে আসলো। জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 64 টাকা। তাহলে এই দুটোর থেকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই দুটোর থেকে আমরা লিখতে পারি কি লাভ কত হলো? লাভ হলো 88 মাইনাস 64, দ্যাট ইজ 24 লাভ হলো। তাহলে লাভের পার্সেন্টেজ কি হবে? লাভের পার্সেন্টেজ হবে 24 টাকা। গুলিয়ে যায় না যেন, ডিসকাউন্ট যখন হিসাব করছি তার ভিত্তি হবে মুদ্রিত মূল্য, লাভের পার্সেন্টেজ যখন হিসাব করব তখন কিন্তু ভিত্তি হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের ভিত্তিতে আমরা লাভের পার্সেন্টেজ করব। সুতরাং ক্রয় মূল্য হচ্ছে 64 টাকা, নিচে আসবে 64, পার্সেন্টেজ করব
100 দিয়ে গুণ করব আমরা। এটা কাটাকাটি করলে 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, সব মিলিয়ে আমরা পাচ্ছি 75/2। তার মানে কত হবে? 37.5% হয়ে যাবে। অপশান বি হবে এটার অ্যান্সার। অপশান বি হবে এটার অ্যান্সার। সুতরাং এই অংশে প্রফিট লসের অনেক কোশ্চেন আলোচনা করলাম। এই কোশ্চেনগুলো কিন্তু সবই প্রত্যেকটা কোশ্চেনই সম্ভাবনাপূর্ণ প্রশ্ন। প্রফিট লসের থেকে কোশ্চেন তোমরা পাবেই। সুতরাং প্রফিট লসের যে মোট 3টে পার্টে ভিডিও, প্রথম পার্টে বেসিক কনসেপ্ট, সেকেন্ড পার্টে 1 থেকে 9-এর দাগ এবং 10 থেকে 18 হচ্ছে থার্ড পার্টে। এই 3টে পার্টকেই খুব ভালো করে বারবার দেখো, নোট করো। কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। থ্যাংক ইউ।